দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র সেরে। আপনারা যেমনটি জানেন যে আজকে সারাদিনের আলোচনার একটা অন্যতম বিষয়বস্তু ছিল ইসি কমিটির যে রোডম্যাপ ঘোষণা, এবং সেখানে বলা হয়েছে 2026 সালের ফেব্রুয়ারির প্রথমাংশেই নির্বাচনের একটি প্ল্যান এবং নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং এর আগে চলতি বছরের ডিসেম্বরে তার ঠিক 3 মাস আগে তফসিল ঘোষণা করার কথা, ঠিক সেভাবে তফসিল ঘোষণা করা হবে এবং তারপরে নির্বাচনকে ঘিরে 24টি পরিকল্পনার কথা জানিয়েছে ইসির পক্ষ থেকে সচিব মহোদয়। এবং সেই সাথে সচিব আক্তার আহমেদ উনি বলেছেন যে আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলগুলো এবং যার অংশীজন রয়েছেন সবাইকে নিয়ে একটি আলোচনায় বসতে চাচ্ছে ইসি। সেই সাথে নভেম্বরে হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং অক্টোবর পর্যন্ত আলোচনাটা হবে এবং তারপরে নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেই সাথে রোডম্যাপে আরও বলা হয়েছে যে ভোটার তালিকার মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন প্রবাসীরা ওইভাবে, এবং প্রবাসীদের কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সেই বিষয়ে আলোচনায় অংশ নেওয়া হবে এবং যারা অংশীজন রয়েছেন তারাও মতবাদ দিবেন। তার পরবর্তীতে 15 সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের যে সীমানা সেটি চূড়ান্ত করা হবে। ইতিমধ্যে আপনারা যেমনটি জানেন যে ইসির পক্ষ থেকে সীমানা নির্ধারণ নিয়ে যে শুনানিটি রয়েছে সেটি শেষ হচ্ছে। সেই সাথে আজকের যে রোডম্যাপটি ঘোষণা করা হলো ইসির পক্ষ থেকে, সে বিষয়ে অন্যতম একটি দল বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনারা দুজনেই একে স্বাগত জানিয়েছেন এবং নির্বাচন হওয়া প্রসঙ্গে যে জনমতে যে একটা আশা তৈরি হয়েছে সেই ব্যাপারটিকে স্বাগত জানানো হয়েছে। সেই সাথে অন্যান্য দলগুলো ভিন্নতর মত প্রকাশ করেছেন। এনসিপির পক্ষ থেকে তেমন কিছু এই পর্যন্ত আমরা জানতে পারিনি, কিন্তু আমরা জানার চেষ্টা করব অবশ্যই। সেই সাথে 18 মাসের যে একটা কর্মসংস্থানের সুযোগ করবে বিএনপি, সেটি নিয়ে জনসভায় আলোচনাও হয়েছে। আজকে সারাদিনের যে আলোচনা, এই পুরো বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমাদের আলোচনার বিষয়বস্তুটি আমরা খুব সুনির্দিষ্টভাবে নির্ধারণ করেছি ইসি রোডম্যাপ ঘোষণা, এবং সে থেকে আমরা কি পেলাম আজকে। এই বিষয়টিতে আলোচনা করার জন্য আজকে আমার সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং বিশ্লেষক এবং রাজনৈতিক ব্যক্তিত্বও বটে। আমার ঠিক ডানে রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপির, আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে তারপরেই রয়েছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, এবং আমাদের সাথে আর কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন মুজিবুর রহমান মজু, চেয়ারম্যান এবি পার্টির। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আপনাদেরকে প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি এবং শুরু করছি যে একটি আশা সঞ্চার হলো আজকে যে ইসি ইতিমধ্যে তাদের যে বিগত কথা ছিল যে আজকের মধ্যে তারা রোডম্যাপটি ঘোষণা করবেন, সকাল থেকে আমরা এগুলো নিয়ে নিউজ কভার করছি এবং রোডম্যাপের যে বিষয়গুলো আমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়েছে। একটা সময়সীমা নির্ধারণ সেটা আমরা পেয়েছি এবং কবে নাগাদ তফসিল ঘোষণা হবে সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। আমি শুরুতে যেতে চাই ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে। আপনার দলের পক্ষ থেকে ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ আলাদা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। আপনারা আসলে নির্বাচনকে নিয়ে অনেকদিন ধরেই ভাবছেন এবং বিভিন্ন ধরনের যে প্ল্যান বা পরিকল্পনা শিক্ষা নিয়ে, রাজনীতি নিয়ে এবং নির্বাচনের যে বিভিন্ন জায়গায় দল গঠন নিয়ে একটি প্রস্তুতি চলছে। আজকের এই ঘোষণার মধ্য দিয়ে আমরা আসলে কি পেলাম? ধন্যবাদ আপনাকে। আজকের ঘোষণার মধ্য দিয়ে জাতি যেটা পেল সেটা হচ্ছে নির্বাচনের একটা রোডম্যাপ। তো আসলে প্রফেসর মোহাম্মদ ইউনূস ইনফ্যাক্ট অনেক আগে থেকে জানিয়েছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, তিনি বলেছেন। কিন্তু একটা নিয়ম তো আছে, সরকারের তরফ থেকে আসলে নির্বাচন আয়োজন করা যায় না। সরকার শুধু সবুজ সংকেত দিতে পারে যে তোমরা নির্বাচনের দিকে অগ্রসর হও, বাকি কাজটা নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করবে, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, রাজনৈতিক দলগুলো অর্থাৎ অংশীজন যারা তাদের সাথে সংলাপ করবে, তারপরে আপনার নির্বাচন আয়োজনের জন্য মানে টোটালি কন্ডিউসিভ এনভায়রনমেন্ট আছে কি না সেটা যাচাই বাছাই করবে, আইন প্রয়োগকারী সংস্থার সামর্থ্যগুলো বিবেচনা করবে, সব কিছুই করবে। একটা নির্বাচন আয়োজন তো একটা ছোটোখাটো বিষয় না, এটা হাজার কোটি টাকার মামলা, সোজা কথা। নির্বাচন আয়োজনের জন্য সরকারকে প্রায় 1000 কোটি টাকার মতো দিতে হয়, বাজেট রাখতে হয়। আনফর্চুনেটলি বাংলাদেশে এর আগে যতগুলো নির্বাচন হয়েছে, পার্টিকুলারলি আমি যদি বলি আপনার দ্বাদশ বলেন, একাদশ বলেন, এমনকি 10ম জাতীয় সংসদ নির্বাচন বা এমনকি 9ম জাতীয় সংসদ নির্বাচন, যেটা 2009 সালে 111-এর পরে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনগুলো আসলে নির্বাচন ছিল, সেগুলো নিয়ে আসলে বিতর্ক আছে। ফলে এই 3টা নির্বাচন অনেক বেশি কথা শেখ হাসিনার আমলে, বাট মূলত 3টা নির্বাচনে যদি বলি, 3টা নির্বাচনে 1000 কোটি টাকা করে যদি খরচ যেয়ে থাকে, তো 4000 কোটি টাকার অর্থাৎ প্রায় অর্ধেক একটা পদ্মা সেতু বানানোর টাকা
কিন্তু আসলে নির্বাচনের নামে অপব্যয় হয়েছে, আমি বলবো জাস্ট এটা মিসইউজ হয়েছে। শুধুমাত্র তথাকথিত নির্বাচন দেখানো, নির্বাচিত সরকার বলে নিজেদেরকে দাবি করার জন্য। তো সুতরাং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এবারও 1000 কোটি টাকার মতো বরাদ্দ হয়েছে। এই 1000 কোটি টাকা জনগণের অনেক কষ্টের টাকা, এবং যে দেশের জনগণের মধ্যে এখনো কোনো মানুষ বাচ্চার মুখে খাবার তুলে দেওয়ার জন্য না পারার ব্যর্থতা, গ্লানির জন্য এখনো বাবা মা সন্তান সহ আত্মহত্যা করে চিরকুট লিখে, তেমন একটি দেশে প্রহসনে নির্বাচনের মানে হওয়াটা খুবই দুঃখজনক। তো সেজন্য আমরা মনে করব যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন প্রশাসন আছে, সেই অন্তর্বর্তীকালীন প্রশাসন একটা অর্থবহ নির্বাচন, অর্থাৎ জনগণ যাতে তার নিজের পছন্দ অনুযায়ী মানে প্রতিনিধি, রাজনৈতিক দল বেছে নিতে পারে, এইটার জন্য একটা উন্মুক্ত অবাধ পরিবেশ থাকে, ভয়ভীতি মুক্ত একটা চমৎকার একটা পরিবেশ থাকে, জনগণের ভোটাধিকারটা যাতে মানে অ্যাবসলিউটলি এক্সারসাইজ হওয়ার মতো একটা পরিবেশ থাকে, না থাকার কোনো কারণ নেই যদিও, তারপরেও মানে আমাদের অভিজ্ঞতা থেকে এইগুলো আমরা ওয়ার্ন করছি না, আমরা চাই যে এরকমভাবেই হোক, এবং দেশটা নির্বাচনী ব্যবস্থায় গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর দিকে এগিয়ে যাবে, রাষ্ট্র জবাবদিহিমূলক হবে, এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে যেটা আমরা স্বপ্ন দেখি, যে রাষ্ট্রের নাগরিকেরা সর্বত্র প্রশ্ন তুলতে পারবে, প্রশ্ন করতে পারবে শাসককে, সরকারকে। যে রাষ্ট্রে প্রশ্ন তোলা যায় না, প্রশ্নহীন সমাজ এবং রাষ্ট্র, ওটা আসলে কোনো রাষ্ট্র না, ওটা একটা মানে একটা বর্বরতন্ত্র সোজা কথা। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যই তো একটা বড় ধরনের পট পরিবর্তন হয়েছে 5 আগস্ট এবং 24 সালে চূড়ান্ত মানে আমি বলি চূড়ান্ত আন্দোলনের পরিণতি যেটা করেছে। আন্দোলন তো বহু বছর ধরে, প্রায় 1.5 দশক ধরে আন্দোলন চলছিল। লাস্ট 36 ডেইজে এটার একটা কালমিনেশন হয়েছে, সমাপ্তি ঘটেছে। এর মধ্য দিয়ে জনগণের একটা বড় আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে, জনগণের মধ্যে বড় প্রত্যাশার জন্ম নিয়েছে। এটা শুধুমাত্র নট এ ম্যাটার অফ 300 পিপল, 300 জনের বিষয় না, মানে 300 জন পার্লামেন্টের বিষয় না। আপনি দেখবেন, আমি খুবই মানে দুঃখের সঙ্গে বলতে চাই যে মেজর চেঞ্জেসগুলো যেটা আনা উচিত ছিল, সেই চেঞ্জেসগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না। সেটা হচ্ছে যে আমাদের এই যে আপনি নির্বাচনী মানে রোড ম্যাপের কথা বললেন, এই নির্বাচনী রোড ম্যাপে যারা নির্বাচিত হবেন তারা কি একটা পার্ট টাইম এমপি হবেন কিনা, মানে আমি বলছি যে পার্লামেন্টারি বিজনেসটা, মানে বিজনেস বলতে ব্যবসার কথা বলছি না, মানে সংসদীয় যে কাজটা একজন এমপি যে কাজটি করেন, সেই কাজটি কি একটা সার্বক্ষণিক কাজ না? তিনি তো রাষ্ট্র থেকে বেতন নেন, রাষ্ট্র থেকে সুযোগ সুবিধা নেন, ডিউটি ফ্রি গাড়ি নেন, কম দামে জনগণের জমি সরকার হুকুম দখল করে, তারপরে কম দামে সরকার জনগণের কাছে কম দামে নেয়, তারপরে জনগণের টাকা দিয়ে এই যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, অবশ্যই আমরা এর ভিতরে যে ডিটেইলসই বলতে চাচ্ছি, আমি সে কথাগুলি এটাই বলতে চাচ্ছি যে এই রোড মানে এই যে রোড ম্যাপ, এটাতে আমি খুব বেশি আপ্লুত হইনি। এখানে 300 মানে আমার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি পার্সোনালি কথাটা বলতে চাই, এর মধ্য দিয়ে হয়তো 300 মানুষ নির্বাচিত হবেন, এর মধ্য দিয়ে কেউ প্রধানমন্ত্রী হবেন, এর মধ্যে দিয়ে নির্বাচিত এমপি হবেন, স্পিকার হবেন, মানে আমাদের মানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো হয়তো পরিপূর্ণ হবে, কিন্তু আমরা কি একজন এমপিকে সার্বক্ষণিক এমপি দেখতে পারবো? আমরা বলতে চাই যেমন একটা চুক্তিভিত্তিক চাকরি হয় না, সেখানে বলা থাকে যে অতীতে সকল কর্ম সম্পর্ক ত্যাগ করিয়া তিনি এই সুযোগ সুবিধায় তিনি এই কর্মে যুক্ত হলেন, তিনি অন্য কোনো কাজকর্মে যুক্ত থাকতে পারবেন না। আমি বলতে চাই আমাদের যারা এমপি হবেন ভবিষ্যতে, আমি নাগরিক হিসেবে দেখতে চেয়েছিলাম তারা সার্বক্ষণিকভাবেই 5 বছর মানে তার দায়িত্ব পালনকালে তিনি এমপি হিসেবে দায়িত্ব পালন করবেন, তিনি পার্ট টাইম ব্যারিস্টারি করবেন না, পার্ট টাইম ওকালতি করবেন না, পার্ট টাইম ডাক্তারি করবেন না, পার্ট টাইম সাংবাদিকতা করবেন না, পার্ট টাইম ঠিকাদারি করবেন না, পার্ট টাইম কোম্পানির তদবিরের জন্য সচিবালয়ে দৌড়াদৌড়ি করবেন না। তিনি পুরো সময়টা তিনি জনগণের জন্য কাজে লাগাবেন, তিনি তার সংসদীয় এলাকায় সময় দেবেন, স্পেন্ড করবেন, জনগণের কাছে যাবেন, জনগণের কাছে জবাবদিহি করবেন, এবং তিনি যদি তার
প্রতিশ্রুতি থেকে তিনি সরে যান জনগণ যাতে, কারণ আমাদের দেশের সিস্টেমটা নাই, এটা আমেরিকাতে আছে, এই মুহূর্তে আমার রাজীব রতন যে ওনার কাছে যেতেই হচ্ছে, আমি আপনার কাছে আবার আসছি এক সেকেন্ড শেষ করে, জনগণ যাতে তাকে একই সাথে নির্বাচিত যেমন করতে পারে, একইভাবে জনগণ তাকে পুল আউটও করতে পারে, টেনে নামাতে পারে, অবশ্য আইন অনুযায়ী পিটিশন করবে, উই ডোন্ট নিড ইউ, উই ডোন্ট ওয়ান্ট ইউ, বিকজ তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করেছো, তুমি এই কাজগুলো করেছো, উই ডোন্ট ওয়ান্ট ইউ মোর, তোমাকে আর চাই না। সেই জিনিসগুলো অ্যাসিওর হওয়া উচিত ছিল। এই বিষয়গুলো ডিসকাসড হয়নি, এই বিষয়গুলো নিশ্চিত হয়নি, শুধুই মাত্র ওই যে আপনি আমরা একই রকম একটা ধারাবাহিকতা দেখতে পেয়েছি বিগত যে নির্বাচিত যে সরকারগুলো রয়েছে, সংসদে যারা ছিলেন তারা এই ধারাটি আসলে, তো এই জন্য একজন নাগরিক হিসেবে আমি আপনার কাছে আমি আসতেই চাচ্ছি, যেমনটি আসাদুজ্জামান রিপন বললেন যে আপনি তো বললেন নির্বাচনের পরবর্তী যে দায়িত্ববোধ দিয়ে সংসদীয় যে যিনি থাকবেন ওই জায়গাটা যায়নি, আপনি কি এই বিষয়ে একমত পোষণ করছেন? আমরা কথা বলছিলাম ইসি রোডম্যাপ থেকে আসলে আমরা কি পেলাম, এখন যদি নির্বাচিত সরকার আমরা পাই তার পরবর্তীতে না দায়িত্ব নিয়ে কথা হবে, আর নাকি আমরা সংস্কার বা আলাদা যে ইস্যুগুলো রয়েছে, জাতীয় ঐক্যমত্যের যে দাবিগুলো রয়েছে এবং অন্যান্য জামাত এনসিপি যে দাবিগুলো রয়েছে বা সহজে আরো দলগুলোর দাবি রয়েছে, এগুলো নিয়ে আমরা ভাববো? ধন্যবাদ। আজকে ইসির এই বক্তব্য থেকে দেশের মানুষ অন্তত একটা জিনিস ভরসা পেল যে নির্বাচনটা হতে যাচ্ছে। এর আগে নির্বাচন হবে, কিন্তু আদৌ হবে কি, নির্বাচন হবে কবে হবে, সরকারের ঘোষণা এবং সরকারের পদক্ষেপ এবং সরকার সমর্থিত বা সরকারের স্নেহধন্য দলগুলোর নানা ধরনের বক্তব্য সব মিলে মানুষের মধ্যে কনফিউশনটা দিনের পর দিন দানা বেঁধে উঠছিল। আজকে অন্তত মানুষ মনে করলো যে একটা সাধারণ আমরা গাইডলাইন দেখলাম, সেপ্টেম্বরে থেকে আলোচনা শুরু হবে, নভেম্বরের দিকে এসে ভোটার তালিকা চূড়ান্ত হবে, ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। একটা কমিটমেন্ট কিন্তু আবার পুনরুচ্চারিত হলো। এখন প্রশ্নটা হবে আরেক জায়গায়, যে ইসি তো বললেন, কিন্তু চারপাশের আয়োজনটা কেমন করছেন? যেমন রিপন ভাই একটা কথা বলেছেন যে ইসি নির্বাচন অনুষ্ঠানটা করবেন, কিন্তু সরকার তো ব্যবস্থাপনা করবেন। অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ইসি দেখবে না, সেটা দেখতে হবে সরকারকে। আমরা যদি বলি যে নির্বাচনের সঙ্গে সব মিলিয়ে আমরা 7টা বিষয় যুক্ত আছে। একটা হচ্ছে নির্বাচন কমিশন, তারপর বলি রাজনৈতিক দল, তারপরে আছে জনগণ যারা রাজনৈতিক দলের বক্তব্যটা শুনবে এবং সে অনুযায়ী ভূমিকা পালন করে ভোট দেবে, তারপর হচ্ছে নির্বাচনী প্রচারণা। এই প্রচারণার সঙ্গে কিন্তু অনেক কিছু যুক্ত আছে, তার সঙ্গে যুক্ত আছে অর্থ, তার সঙ্গে যুক্ত আছে ধর্ম, তার সঙ্গে যুক্ত আছে আঞ্চলিকতা, তার সঙ্গে যুক্ত আছে পেশি শক্তি, তার সঙ্গে যুক্ত আছে প্রশাসনের ক্ষমতার অপব্যবহার, এগুলো করা নিয়ে প্রচারণার পরিবেশটা, মিথ্যা প্রতিশ্রুতি। তারপর হচ্ছে ভোট প্রদান থেকে সুষ্ঠুভাবে দিতে পারবে কিনা, নাকি দিনের ভোট রাতে হয়ে যাবে, নাকি এইটুকু বিষয় আছে। তারপর ভোট দিলেও আবার ভোটটা গণনা এবং ফলাফলটা ঘোষণা ঠিক মতো হবে কিনা, এবং তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনের পরের পরিস্থিতিটা কি হবে। নির্বাচনের পরে বিজয়ীদের হামলার শিকার হবে কিনা পরাজিতরা, অথবা পরাজিতরা তারা বলবে কিনা যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি, বলে এই নির্বাচন বাতিল করতে হবে। ফলে এই 7টা বিষয় যে যুক্ত আছে, এর সমস্ত বিষয় কিন্তু মনিটর করে শেষ পর্যন্ত সরকার। ফলে কোনো একটা নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করতে পারবে এর কোনো গ্যারান্টি নাই, যদি সেই সময়ের সরকার নির্বাচনটাকে সুষ্ঠু করবার ক্ষেত্রে কমিটমেন্ট এবং তার ক্রিয়াকলাপটা চালায়। যে কারণে আমরা দেখেছি এ পর্যন্ত যে 12টা নির্বাচন হয়েছে, আমরা তো 13তম নির্বাচনে এসেছি। এই 12টা নির্বাচনের মধ্যে দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই এই একই ধরনের জটিলতা, যে 4টা নির্বাচনকে আপাত গ্রহণযোগ্য বলা হয়, এই 4টাই ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। যে কারণে গত 3টা নির্বাচন 14, 18, 24 এই 3টা নির্বাচন তো বটেই, তারপর আগে থেকেও একটা দাবি উঠেছিল যে অন্তর্বর্তীকালীন সরকার নয়, আমাদের দরকার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আমরা চাই অন্তত একটা তদারকি সরকারের অধীনে নির্বাচন, যে সরকার নিরপেক্ষ থাকবে, নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ রক্ষা করবে এবং সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন চলাকালীন সময়ে, নির্বাচন পরিচালনাকালীন সময়ে রাষ্ট্র তার সমস্ত বাহিনী সম্পদ দিয়ে নির্বাচন কমিশনের চাওয়া এবং তার প্রয়োজনটাকে পূরণ করতে প্রস্তুত থাকবে। আমরা একটা কথা একটু বলে আমি শেষ করি। আমরা গাইবান্ধা উপনির্বাচন আমাদের অনেক কিছু দেখিয়ে দিয়েছিল। গাইবান্ধা উপনির্বাচনে নির্বাচন কমিশন
সিসিটিভির মাধ্যমে ঢাকা থেকে দেখছেন যে নির্বাচনে ব্যাপক দুর্নীতি হচ্ছে, জালিয়াতি হচ্ছে, হ্যাঁ ভোটের। এসপিকে টেলিফোন করেছে, এসপি বলছে স্যার নির্বাচন সুষ্ঠু হচ্ছে। ডিসিকে নির্বাচন করেছে, ইলেকশন কমিশন বলেছেন, ডিসি বলছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর এদিকে প্রকাশ্যে দেখা যাচ্ছে যে ভোট নিয়ে ব্যাপকই হচ্ছে। আচ্ছা, তারপরে ওই ডিসি এবং এসপির কি কিছু হয়েছিল? ভোট গ্রহণটা স্থগিত হয়েছিল, কিন্তু যারা মিথ্যা তথ্য দিয়েছিলেন অথবা সেই সময় জালিয়াতির ভোটটা করার ক্ষেত্রে সহায়তা করেছিলেন অথবা জালিয়াতির ভোটটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন, তাতে কি কিছু হয়েছিল? ফলে এই জন্য নির্বাচনের সময় প্রশাসনের বিভিন্ন অঙ্গগুলো কি কাজ করবে এবং তার জবাবদিহিটা কি থাকবে। এবং আর একটা বিষয়, যেটা প্রতিটা নির্বাচনে যদি 1000 কোটি টাকা খরচ হয়, তো 1000 কোটি টাকা শুধু টাকার অর্থে না, নির্বাচনটা খারাপ হলে মানুষের আস্থা নষ্ট হয়, বিশ্বাস নষ্ট হয়। এই জায়গাটাতে আসতে চাচ্ছিলাম আমরা। ফলে নির্বাচন কমিশন যদি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন না করে, তার দায়বদ্ধতাও নির্বাচন কমিশনের থাকা উচিত। অবশ্যই, কারণ এই মুহূর্তে ইসি রোডম্যাপ শুধু রোডম্যাপ না, আসলে জনগণ তো তাকিয়েছে গণতান্ত্রিক একটি সংসদ আসবে এবং তারপরে তারা অধিকারগুলো যে অনেক বছরের যে ফ্যাসিবাদ সরকারের একটা অনাচার ছিল, সেই জায়গাগুলোতে যে বৈষম্য শিকার হয়েছে, সেই জায়গাগুলো আসলে ঠিক হবে। এই প্রসঙ্গে ইতিমধ্যে আমাদের মধ্যে যোগ দিয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির চেয়ারম্যান। আমরা কথা বলছিলাম ইসি রোডম্যাপ এবং এখান থেকে আজকে আমরা কি পেলাম এই বিষয়গুলো নিয়ে। আপনার কাছে সুস্পষ্টভাবে জানতে চাচ্ছি একই প্রশ্ন, যে রোডম্যাপ তো ঘোষণা হলো এবং নির্দিষ্ট কয়েকটি তারিখের যে সীমানা, সেটা আমরা আসলে ধারণা করতে পারছি আজকের ঘোষণার পর থেকে। এখন আসলে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি কি হওয়া উচিত আর জনগণের প্রত্যাশার জায়গাটায় কি অবস্থান করছে? ধন্যবাদ। আমি দুঃখিত যে একটু দেরি হয়েছে রাস্তার কারণে। তো আমরা ইতিমধ্যেই এ ব্যাপারে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি যে রোডম্যাপ যেটা দেয়া হয়েছে এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি প্রথমত। দ্বিতীয় হচ্ছে, আমরা কিন্তু নির্বাচন কমিশনের সাথে যখন সাক্ষাৎ করেছিলাম, ইলেকশন কমিশনকে আমরা বলেছিলাম যে এই নির্বাচনটাকে আপনারা একটা চ্যালেঞ্জ হিসেবে নেন এবং এটা গতানুগতিক নির্বাচন না করে এটাকে এক ধরনের গণ অভ্যুত্থানের চেতনায় বা গণ অভ্যুত্থানের যে অভিপ্রায়, সেটার ছাপ যাতে এটাতে থাকে। তো প্রাথমিকভাবে যে পথনকশনরা দিয়েছেন, এটা কিন্তু খুব বেশি ইতিবাচক বা একদম বৈপ্লবিক কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। কিছুটা গতানুগতিকতা দেখলাম, যেগুলা সবসময় হয়ে থাকে সেটাই। যেমন দেখেন, আমরা ওনাদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা এরকম করতে পারেন কিনা এবারের নির্বাচন কমিশন, কারণ আপনারা তো বলছেন যে খরচ কমাতে হবে, কালো টাকার ছড়াছড়ি করা যাবে না, পরিবেশ নষ্ট করা যাবে না। সেক্ষেত্রে ইলেকশন কমিশন যদি নিজেই একটা সেন্ট্রাল পোস্টারের ব্যবস্থা করত, নিজেরাই একটা প্রচারণার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিত এবং ইলেকশনের দিন ভোটারদের আনা নেওয়া সহ আপনার ওই পোলিং এজেন্টদের যে এক ধরনের খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রার্থীদেরকে করতে হয়, এগুলো যদি ইলেকশন কমিশন বহন করত, তাহলে কিন্তু প্রার্থীদেরকে আপনি শাসাতে পারতেন বা শাসন করতে পারতেন যে আপনারা অযথা খরচ আর কেন করবেন। কিন্তু এটা না করে ওনারা একদিকে বলছেন যে খরচ কমাতে হবে, 25 লাখ টাকার মধ্যে রাখতে হবে, অন্যদিকে ওনারা সব দায়িত্ব প্রার্থীদের বা দলগুলোর উপর ছেড়ে দিচ্ছেন। ফলে যেটা দাঁড়াচ্ছে, এটা একটা গতানুগতিক নির্বাচন এবং এবারের নির্বাচনে প্রচুর অর্থের ছড়াছড়ি হবে, এটা আপনি ধরে নিতে পারেন। তো এইটাই আমাদের কাছে মনে হয়েছে যে এটার কোনো নতুনত্ব নয়। আরেকটা জিনিস নিয়ে আমরা খুব শঙ্কিত ছিলাম, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, কারণ পুলিশের উপরে জনগণের আস্থার একটা সংকট আছে। নতুনত্ব নাই কেন মনে হচ্ছে? আপনার কথাটা যদি আরেকটু ব্যাখ্যা করে বলতেন। নতুনত্ব নাই কেন? ওই যে বলছি যে এখন তো আমরা বলছি যে নতুন বাংলাদেশ, ইসি নতুন, উপদেষ্টা মণ্ডলী নতুন, তারপরে হচ্ছে নতুন একটি পদক্ষেপ গ্রহণ করে নতুন একটি সরকার আসবে, এটা নিয়ে জনগণের তো একটা আস্থার জায়গা বা একটা আশার জায়গা রয়েছে। হ্যাঁ, আপনি দেখেন, ইসি আমাদেরকে সেদিন একটা তথ্য দিল, যেটা শুনে আমরা খুব অবাক হয়েছি। উনি আমাদেরকে বললেন যে ওনার যে নির্বাচন কমিশন কর্মকর্তারা আছে, তাদেরকে ডেকে জিজ্ঞেস করেছেন যে আপনারা 2001 বা 2008 বা 1991 সাল বা 96 সাল এই সমস্ত নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা কার কার আছে? একজন কর্মকর্তাও বলেন নাই যে ওই নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা তাদের আছে। তাদের অভিজ্ঞতাটা কোনটা আছে? তাদের আছে 2024, তাদের আছে 2018, 2014 অভিজ্ঞতা আছে। মানে সবগুলাই হচ্ছে আপনার ফেক ইলেকশন, ফার্স্ট ইলেকশন, বাজে ইলেকশন। তাহলে এই নির্বাচন কর্মকর্তাদেরকে দিয়ে উনি যে নির্বাচনটা চালাবেন, সেটাই তো একটা বড় ধরনের হুমকির কথা, তাই না? সো এখানেই আমরা বলেছি, ইভেন আমরা এই পরামর্শ দিয়েছিলাম যে আপনি আগের যুগে যারা খুব ভালো রিটার্নিং অফিসার ছিল, খুব ভালো ইলেকশন পরিচালনা করেছে, আপনি তাদেরকে ক্রপ করেন, তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেন। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এটাকে একটা চ্যালেঞ্জ আকারে, বিপ্লবী আকারে নেয়ার প্রবণতা ওনাদের মধ্যে আমরা দেখলাম না। ওনারা খুব গতানুগতিক একটা ইলেকশন, যেটা সবসময় করা হয়, একটা বাজেট হবে, পুলিশের জন্য কত বাজেট, আর্মির জন্য কত বাজেট, আনসারের জন্য কত বাজেট, ওই ফরম্যাটেই ওনারা যাচ্ছেন।
সেই কারণেই আমরা বলেছিলাম যে আপনারা ছাত্রদেরকে অন্তর্ভুক্ত করেন, মানে কিশোর ছাত্ররা যারা আমাদের ওই যে নিরাপদ সড়ক আন্দোলনের সময় দেখেছেন না, যে আমাদের উপরে তারা এক ধরনের, তারা কিন্তু লাঠিসোঁটা নিয়ে আমাদেরকে রাস্তার নিয়ম মানতে বাধ্য করেন নাই। আমাদের ইলেকশন কমিশন 24টি গুরুত্বপূর্ণ কাজকে ওনারা কিন্তু ইতিমধ্যে প্রাধান্য দিয়েছেন। আজকের ঘোষণায় কিন্তু সেটার আসলে ঘোষণা চলে আসছে। এই প্রসঙ্গ নিয়ে এবং এর ব্যাপকতা নিয়ে অবশ্যই আমরা কথা বলবো। আমাদের একটা বিরতির সময় হচ্ছে, বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র, অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছে আমি নুসরাত আফরিন। বিরতির পর আবার আলোচনা চালাতে দর্শক আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। এ পর্যায়ে শুরুতেই আমরা আবারও ডক্টর আসলাম মনির আপনার কাছে আবার আসতে চাচ্ছি। আমরা ইসির রোডম্যাপ এবং তার প্ল্যানিং নিয়ে কথা বলছিলাম। প্রশ্ন হচ্ছে, জামাত কিন্তু অনেক আগে থেকে জাতীয় ঐকমত্য কমিশনের যখন মিটিংগুলো দফায় দফায় হচ্ছিল তখন থেকে তারা বলছিলেন তাদের নির্দিষ্ট কতগুলো শর্ত রয়েছে এবং সেই সাথে এনসিপিও সংস্কারের বিষয়ে অনড়। ঠিক এই ব্যাপারগুলো আসলে সামনে চলে আসে কিনা, এখন এগুলো কি রোডম্যাপের যে কার্যকারিতার পথে বাধা হবে, কি ভাবছেন? বিষয়টা হচ্ছে অনেকটা যেমন আপনার সাথে কথা বলছি, চা পান করছি, অনেকটা এরকম। নির্বাচন হবে, নির্বাচিত সরকারও হবে, সংস্কারও হবে। সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। ফ্যাশন যদি ফ্যাশনের কথা বলি, এটা কি স্ট্যাটিক না, যুগের সাথে তাল মিলিয়ে ফ্যাশন চলে না। তো সমাজ এবং রাষ্ট্রের কিছু নিজস্ব প্রয়োজন থাকে। এক সময় এটা অবসলিট হয়ে যায়, মনে হয় যে এটা কোনো প্রয়োজন নাই। এক সময় মনে হবে যে এটা করা দরকার। একসময় আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি কেউই তোলেনি। এমনকি পাকিস্তানের 70 সালে যে নির্বাচনটি হয়েছিল, পাকিস্তান একটা মিলিটারি গভর্নমেন্ট সেই 70 নির্বাচনটির আয়োজন করেছিল। একটা অভূতপূর্ব নির্বাচন ছিল। সেই নির্বাচন নিয়ে তো কোনো রাজনৈতিক দল অংশীজন কেউই তো প্রশ্ন তোলেনি যে না, সামরিক কর্তৃপক্ষ, সামরিক সরকার নির্বাচন আয়োজন করেছে, নির্বাচনটা ভালো হয়নি ইত্যাদি ইত্যাদি বলেনি। কারণটা ছিল তৎকালীন নির্বাচন কমিশনটা খুব এফেক্টিভ ছিল এবং ইনসিডেন্টালি অ্যান্ড ইন্টারেস্টিংলি, এটা আপনার জেনে রাখা ভালো এবং আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, ওই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জাস্টিস আব্দুল সাত্তার, বাংলাদেশের, মানে পাকিস্তানের মধ্যে কথা বলছি। এবং ইনসিডেন্টালি কথাটা বললাম, তিনি ঘটনাক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক সময়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বরণের পরে তিনি দেশের অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছিলেন, পরে রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি নির্বাচনটা করেছেন। এখন কথা হচ্ছে কি যে আপনার অনেক বছর তো কোনো আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি কেউ তোলেন, পরে দাবি তোলা হয়েছে, ওই অনুযায়ী নির্বাচন হয়েছে। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার কি আমাদের দেশের সংবিধানে আছে? নাই, ছিল না। বাট সময়ের প্রয়োজনে বিশেষ 24-এর গণঅভ্যুত্থানের পর একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। সেই সরকারটি প্রায় 1 বছরের বেশি সময় ধরে রানও করছে। আমি যেটা মনে করি, নিঃসন্দেহে আমি আগের স্লটে যখন কথা বললাম তখন বলেছি যে মানুষের মধ্যে কিছু প্রত্যাশা আছে। এই প্রত্যাশাটা শুধুই মাত্র একটা নির্বাচন না, এই প্রত্যাশাটা শুধুই মাত্র ক্ষমতা পট পরিবর্তন না, শুধুই মাত্র এ সেট অফ পিপুল উইল বিকাম মেম্বার অফ পার্লামেন্ট ন, এটার আরো কিছু মানুষের মধ্যে প্রত্যাশা আছে। প্রত্যাশাটা কি? বাংলাদেশ রাষ্ট্রটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে, বাংলাদেশের মানুষ গুমের আতঙ্কে আতঙ্কিত থাকবে না, বাংলাদেশের মানুষ সরকারকে জবাবদিহি করতে পারবে, তাই না? একটা সরকার যখন জবাবদিহি মূলক কার্যক্রম চালায় তো সেই সরকারটি যদি গণতান্ত্রিক হয় তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সুতরাং এতগুলো ব্যবস্থা করার জন্য নিঃসন্দেহে ইউ নিড সাম রিফর্ম, আপনাকে কিছু সংস্কারে যেতেই হবে। আমি রাজুজ্জামান রতন আপনার কাছে আসতেই চাচ্ছি। বিএনপির ভাইস চেয়ারম্যান উনি যেমনটি বলছিলেন যে সংস্কারটি আসলে একটি চলমান প্রক্রিয়া এবং নির্বাচনের পরেও আসলে এই ধারাবাহিকতা বজায় থাকবে। আমার সুনির্দিষ্ট প্রশ্ন ছিল, নানা দলের তো নানা মতামত থাকবে, বহুদলীয় গণতান্ত্রিক যে কাঠামো, সেখানে তো দল মত নির্বিশেষে সবাই একমতে আসাটা খুব কষ্টসাধ্য এবং চ্যালেঞ্জিংও বটে। এই ব্যাপারে আপনি কি ভাবছেন? নির্বাচনে সবগুলো দল কি একমতে আসতে পারবে? না, পারবে না। খেয়াল রাখতে হবে যে কোনো দাবি সেটা কতখানি যৌক্তিক তা শুধু টেবিলে বসে যুক্তি করলেই হবে না, সে তার পক্ষে জনসমর্থনটাও লাগে। যেমন আমরা অনেক যৌক্তিক কথা বলি, কিন্তু দেখা যায় সেই যৌক্তিক কথাগুলোকে আমরা কার্যে পরিণত করতে পারি না। যেমন আমরা বাসদের পক্ষ থেকে তো বলছি যে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা নির্বাচিত হওয়ার পরে দুটো কাজ করতে পারবে না।
একটা হলো যতদিন তারা এমপি হিসেবে থাকবে ততদিন তারা কোনো ধরনের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে না। এক দুই, তাতে হয় কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ডেভেলপ করে। যেমন এমপি হয়ে যদি ব্যবসা করতে যায়, এমপি হয়ে যদি চাকরি করতে যায়, তাহলে তার এমপিশিপ যেটা জনগণের জন্য তার সার্ভ করার কথা ছিল সেটা তার নিজের স্বার্থে সে ব্যবহার করতে পারে, ফলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়। আর একটা বিষয় আমরা বলেছিলাম যে কিন্তু আমরা যদি সাধারণভাবে দেখি বা বিগত সরকারের সময়ের যদি অভিজ্ঞতাগুলো দেখি, সেক্ষেত্রে মন্ত্রী বা এমপি যারাই রয়েছেন বা যার যার নিজ নিজ এলাকায় যে যদি তারা খরচ করতে না পারেন বা সরকারি বরাদ্দ দিতে না পারেন, সেক্ষেত্রে তাদের গ্রহণযোগ্যতা থাকে না। তাহলে সেটা কি হবে? যোগ্যতা এবং গ্রহণযোগ্যতার মধ্যে বিষয় আছে। একটা দুর্নীতি করার একটা যোগ্যতা থাকে, দুর্নীতি করার মাধ্যমে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়, কিন্তু তাতে করে মানুষের ভোটারদের সাধারণ চরিত্রটা কি হয়? তখন সে চিন্তা করে একজন এমপি তার সামনে রাজনৈতিক স্বপ্ন দেখাবে, একটা নীতি প্রতিষ্ঠার সংগ্রাম করবে, নাকি বড় গাড়িতে এসে বড় চোরেরা বড় চুরির স্বপ্ন দেখাবে। তারা বলবে আচ্ছা উনি যদি এটা করতে পারেন 5 বছর ক্ষমতা থেকে, তাহলে আমিও এটা করতে পারি, আমি অন্তত আমার ইউনিয়ন পর্যায়ের একটা বড় চোর হই। তাহলে এতে করে কি হয়, একটা মানে গোটা একটা করে নির্বাচন আসে, যুব সমাজের চরিত্রে একটু করে অধঃপতন হয়। আমরা মনে করি এটা তো বন্ধ, বড় চোরের সংখ্যা বাড়তে থাকে। সেই কারণে আমরা যেটা বলছিলাম, যেটা একটু মঞ্জু ভাই একটু বলেছেন, সেটা কি যে আমরা বলতে চাই যে নির্বাচনী ব্যবস্থাটাকে কতখানি টাকাকে মুক্ত করা যায়। আমরা ক্যাশলেস সোসাইটির কথা বলতে চাই, ঠিক তেমনি আমরা করাপশনলেস ইলেকশনটাও করতে চাই। এখন যদি করাপশন একটা প্রফিটেবল বিজনেস হয় এবং করাপশন যদি এরকম হয়, আমি করাপশন করব এবং আমার কোনো ধরনের জবাবদিহি করতে হবে না। আমাদের সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে যেটা বলা আছে যে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না, তাহলে এটা যদি মানতাম আমাদের এখানে, কিংবা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর থাকলে অন্তর্বর্তীকালীন সরকারও যদি একটা দৃষ্টান্ত দেখাতেন, এই 1 বছরে তাদের যারা উপদেষ্টা আছে, এই 1 বছর পরে তারা বললেন আমরা উপদেষ্টা হওয়ার পরে। গত মঙ্গলবারেরই একটা আর্টিকেল রিপোর্টে পড়েছি, যেখানে আগে দুর্নীতির একটা কাজ করতে 1 লাখ টাকা দেওয়া লাগতো, এখন সেখানে 5 লাখ টাকা দেওয়া লাগে। বিভিন্ন রাজনৈতিক দলই অভিযোগগুলো করছেন যে এখন হচ্ছে দুর্নীতি লেভেল না কমে বাড়ছে, বড় সেটা একটা বাড়ছে। কিন্তু এটা বন্ধ করতে না পারলেও অন্তত দৃষ্টান্ত তো স্থাপন করতে পারতো। আমরা বলতে পারতাম যে আমাদের যে উপদেষ্টারা তারা নিজেদের জীবন পাত করে দেশের উন্নতি করতে চেষ্টা করছেন, তারা অনেক কথা ভাবছেন, তারা 1 বছরের একটা হিসাব দিয়েছেন। এই অন্তর্বর্তীকালীন সময়ে প্রত্যেকটা সচিব তাদের হিসাব দিয়েছে। এই অন্তর্বর্তীকালীন সময়ে আমরা প্রত্যেকটা পুলিশের ডিআইজি তারা একটা হিসাব দিয়েছে, পুলিশের আইজি হিসাব দিয়েছে, রাজনৈতিক দলগুলোকে হিসাব জমা দিতে হবে, রাজনৈতিক দলগুলোতে হিসাব জমা দিচ্ছে, আমি দিচ্ছে, সেটা আপনি হিসাব নিয়ে আপনি প্রশ্ন তোলেন না, যারা তারা কিন্তু একটা হিসাব দিয়েছে, কিন্তু ওদের কোনো হিসাব কি আছে? দেয়ার ইজ নো অ্যাকাউন্টেবিলিটি। আচ্ছা, এই আমলা, আমরা মানে পুলিশ এমনকি সচিব, তা আমরা তাদের অ্যাকাউন্টেবিলিটি নাই। ট্রান্সপারেন্সির প্রশ্নটা তো পরে, প্রথমে আগে অ্যাকাউন্টেবিলিটিটা তৈরি করেন, তারপরে দেখাতে হচ্ছে হ্যাঁ আমি বললাম আমার আগে 5 কোটি টাকা ছিল, এখন আমার 25 কোটি টাকা হচ্ছে, এটাও একটা অ্যাকাউন্টেবিলিটি। যখন ট্রান্সপারেন্সির প্রশ্ন আসবে তখন কীভাবে 5 কোটি 25 কোটিতে রূপান্তরিত হলো তুমি দেখাও, এর জন্য তুমি কত টাকা ট্যাক্স দিয়েছো এবং এই টাকা আয়ের উৎসগুলো কী। তাহলেও তো কি শুধু নির্বাচনে একটা জবাবদিহিতা, নির্বাচনে একটা যাচাই বাছাই করা না, আমাদের রাষ্ট্র এবং প্রশাসনের সমস্ত জায়গায় একটা জবাবদিহিতার জায়গা তৈরি হতো। আমরা মনে করি যে এই জায়গাটা, আমি মুজিবুর আপনার কাছেও যেতে চাচ্ছি। আমরা অনেকগুলো বিষয় কিন্তু আলোচনার মাধ্যমে উঠে এসেছি ইতোমধ্যেই। নির্বাচনের রোডম্যাপ এবং নির্বাচন পর্যন্ত যাওয়া এবং একটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে আইন ভিত্তিক যে প্রস্তুতিগুলো রয়েছে, এই প্রস্তুতিগুলো সম্পন্ন করার জন্য আমরা শুধু ঢাকা বা বিভাগীয় শহরগুলো নিয়ে বিবেচনা না করে, নির্বাচন তো আসলে সারা বাংলাদেশে হবে, জেলা ভিত্তিক থানা ভিত্তিক যে রাজনীতিগুলো হয়, আপনি কি মনে করছেন সুষ্ঠুভাবে আইন ভিত্তিক এই নির্বাচনের পথ পরিক্রমা পরিচালিত হবে? না, এবারের নির্বাচন কমিশনের তো এটা একটা বিরাট চ্যালেঞ্জ যে এটাকে প্রপারলি করা। এবং যে কথাটা রিপন ভাই একটু আগে বলেছেন যে আমাদের কম্পারেটিভলি বেটার ইলেকশন হয়েছে আমাদের দেশে 3টা বা কেউ কেউ বলেন 4টা, 91 থেকে শুরু করে 96 পর্যন্ত, 2006 পর্যন্ত, বা 2001 পর্যন্ত, 8 বা 9 লাস্ট ইলেকশন, যেটাও ম্যানিপুলেশন হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি 3টা ইলেকশন, 91, 96 আর 2001। তো এখন আপনি দেখেন প্রত্যেকটা ইলেকশনে আমরা দেখেছি 3 মাসের একটা মানে ইন্টারিম গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু ইলেকশনটা আয়োজন করতে পেরেছে। কেন পেরেছিল? তখন একটা স্টেবল পজিশন ছিল এবং ইন্টারিম গভর্নমেন্ট এসেই কিন্তু সে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য একজন অস্ত্র উদ্ধার অভিযান, সন্ত্রাসী অভিযান, নানা ধরনের অভিযান পরিচালনা করেছে এবং জনগণ সেটাকে সাপোর্ট দিয়েছে।
প্রত্যেক নির্বাচনে একটা ছোট খুঁত ছিল। ইমিডিয়েট যে সরকারের পতন হয়েছে তারা কিন্তু এক ধরনের লেভেল প্লেইং ফিল্ড পায় নাই, এটা অভিযোগ আছে। আপনি দেখবেন প্রত্যেক নির্বাচন পরেই ওই দলটা আবার একটা অভিযোগ তুলেছে যে তার যথাযথভাবে সে অধিকার প্রয়োগ করতে পারে নাই। এবারে কিন্তু এই প্রশ্নটা আসবে। ধরেন যারা পালিয়ে গেছে, যারা স্বৈরতান্ত্রিকতা চালিয়েছে এবং তাদের যারা লেসপেন্সার ছিল, তারা কিন্তু এখন কিছুটা ভীতির মধ্যে, পলাতকের অবস্থার মধ্যে আছে। তারা কিন্তু এক ধরনের পলিটিক্যাল ফিল্ডে নাই। একটা কথা আসতে পারে যে তাদের রাজনৈতিক যারা মঞ্জুর রহমান মঞ্জু, আমি বিরতিতে যেতে হবে, আপনাকে একটু শেষ করার অনুরোধ জানাচ্ছি, কারণ বিরতির পরে এসে আমরা আরো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। না ঠিক আছে, আপনি যেটা জানতে চাইছেন সেটা তো আমাকে বলতে সুযোগ দিতে হবে। সেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে সময়টা এসেছে, এখানে একটাই চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি এবং প্রশাসন। এই দুটো জায়গার ক্ষেত্রে আমরা এখনো এক ধরনের অস্থিতিশীলতা দেখতে পাচ্ছি। এটা স্থিতিশীল যদি না হয়, ইলেকশনের জন্য একটা বিরাট থ্রেট থেকে যাবে। আর দ্বিতীয় একটা বড় প্রশ্ন সমাধান হয় নাই, যেটা আপনি হয়তো একটু আগে বলেছেন যে কিছু কিছু দল কিন্তু অসন্তোষ প্রকাশ করেছে এই নির্বাচনের রোডম্যাপের ব্যাপারে। তার কারণ হচ্ছে জুলাইয়ের যে ঘোষণাপত্রটা এবং জুলাইয়ের যে সনদটা, আমি সনদের কথাই বলবো স্পেশালি, সনদটা এফেক্টিভ কখন থেকে হবে এটা নিয়ে একটা দোদুল্যমানতা আছে। আমরা যারা বলছি যে এই সনদের ভিত্তিতে ইলেকশনটা করতে হবে, যদি এটা করা যায় তাহলে আর আমি মনে করি ইলেকশন নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া যদি ইলেকশন হয়, তখন কিন্তু ইলেকশন যদি প্রপার না হয়, সে দায়িত্বটা কিন্তু এই সরকার এবং নির্বাচন কমিশনকে বহন করতে হবে। আমরা সেটা চাচ্ছি না বলেই আগে থেকে বলছি যে জুলাই সনদটাকে এখনই কিভাবে এক্সিকিউট করা যায়, সেটার জন্য যত প্রতিবন্ধকতা আছে সেটা যদি আমরা দূর করে যেতে পারি এবং ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে ইলেকশনটা অনেকটা, আপনি যে আশঙ্কাটা করছেন সেটা কম হবে বলে আমি মনে করছি। অনেকগুলো প্রশ্ন এসেছে, এই প্রশ্নের উত্তরগুলো খুঁজব বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরছি। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমরা বিরতির আগে মজিউর রহমান মঞ্জু আপনার বক্তব্য শুনছিলাম। যে প্রশ্নটি আমার মাথায় এসেছে সেটি হচ্ছে, আজকে তো ইসি রোডম্যাপের মাধ্যমে আমরা নির্বাচনী সুষ্ঠু করার জন্য যেমন 24টি বিষয় আলোচনা হবে, সেক্ষেত্রে ভোটার তালিকা হালনাগাদ করা হবে এবং আরও যে প্রক্রিয়াগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছেন ওনারা কিন্তু আলাপ করবেন 1.5 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এই একটি ঘোষণা কিন্তু তারা আজকে ইসি পক্ষ থেকে বলেছেন। যেহেতু আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ নিয়ে আলাপে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে অনেকগুলো বিষয়ে তারা একমত হয়েছেন, কিন্তু কিছু নির্দিষ্ট বিষয় রয়েছে যেখানে তারা একমত হননি। তাহলে এই 1.5 মাসের আলাপে কোন কোন ইস্যুতে আপোষ করা কঠিন হবে বলে আপনি মনে করছেন? জুলাই সনদের ইস্যু কিন্তু ইলেকশন কমিশনের মানে কনসার্ন না, এটা যেন আলাদা জাতীয় ঐক্যমত্য কমিশন আছে। আমাদের ইলেকশন কমিশন যদি রোডম্যাপ ঘোষণার আগে সকল রাজনৈতিক দলকে নিয়ে একটা টোকেন মিটিং করতে পারতেন, তাহলে এটা ছিল ভালো। আর আনঅফিশিয়ালি এমনি বিভিন্ন সময় মিটিং হয়েছে বিভিন্ন দলের, সেখানে আমরা যেচে পড়ে গিয়ে নানা কথা আমরা সেখানে বলেছি। এখানে একটা সমস্যা ওনারা পড়বেন, যে সমস্যাটা আমরা ওনাদেরকে আগেও একটু ইঙ্গিত দিয়েছি, সেটা হচ্ছে আওয়ামী লীগ ব্যাপারে একটু ওনারা বলেছেন যে তারা যেহেতু তাদের কার্যক্রম স্থগিত, তারা হয়তো ইলেকশনের ব্যাপারে তাদের একটা নীতি থাকবে। কিন্তু অন্যান্য যারা আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে যারা আমাদের গণতন্ত্রকে ব্যাহত করেছেন, ভোট চুরি করেছেন, ভোট ডাকাতির কাজ করেছেন, জাতীয় পার্টি, তারপরে আপনার এই ওয়ার্কার্স পার্টি সহ আরও 2-4টা পার্টি যারা আছে, 14 দল বলে যে একটা দলের অবস্থান ছিল, এদের বিষয়টা কি হবে? এরা কি ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে? এরা যদি ইলেকশনে পার্টিসিপেট করে, এদেরকে কেন্দ্র করে যে এই ধরনের একটা উত্তেজনা তৈরি হবে, সেটা ইলেকশন কমিশন কিভাবে হ্যান্ডেল করবে? কারণ আমরা দেখতে পাচ্ছি, আজকেও আপনি দেখেছেন একটা ঘটনা ঘটেছে যে মুক্তিযুদ্ধ মঞ্চ 71 নামে একটা অনুষ্ঠান করতে গিয়ে সেখানে কিন্তু এক ধরনের হই হুল্লোড় হয়েছে। এবং এটা কিন্তু রেগুলার মানে পরিস্থিতি হচ্ছে নানা জায়গায়, যেখানে আওয়ামী লীগ বা যেখানে আওয়ামী লীগের প্রেতাত্মা বা আওয়ামী লীগের পন্থীরা নানাভাবে মুভ করছে, সেখানে কিন্তু এক ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এটা মানে অ্যাভয়েড করাও যাচ্ছে না। প্রশাসনও সেখানে কিন্তু খুব ভালো জোরালো ভূমিকা রাখতে পারছে না। তো জাতীয় পার্টি যদি ইলেকশন করতে যায়, যেখানে যেখানে জাতীয় পার্টি দেখা যাবে যে কোনো না কোনোভাবে একটা কন্টেস্টে আসবে, সেখানে কিন্তু বিরোধী অন্যান্য দলগুলো কিন্তু এক ধরনের প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠতে পারে এবং স্থানীয়ভাবে জাতীয় পার্টির বিরুদ্ধে অনেক মামলা মোকদ্দমা হবে এই সন্ত্রাসের উস্কানি বা মদতদাতা হিসাবে।
এটা কিন্তু নির্বাচন কমিশনের একটা প্রধান জায়গা। এটা কি একটা বড় একটা ইস্যু নয়? হ্যাঁ, এটা অনেক বড় ইস্যু। এটাকে ইলেকশন কমিশন কিভাবে দেখছে আমি জানি না, কিন্তু এটা অনেক বড় ইস্যু। এই ব্যাপারে রাজিকুজ্জামান রতন, আপনি কি বলতে চাচ্ছেন? একটা বিষয় হচ্ছে যে এই যে 1.5 মাস ধরে কোন কোন ইস্যুতে আলাপ হবে এবং রাজনৈতিক দলগুলো নিয়ে তারা একটা বসতে চাচ্ছেন, ইসির পক্ষ থেকে বলা হয়েছে। এবং সেই সাথে ওনাদের আরেকটি বিষয় আমি এখানে আলোচনায় আনতে চাচ্ছি যে পোস্টাল ভোটিং বা প্রবাসী ভোটারদের জন্য যে ব্যালট ব্যবস্থা তারা ভাবছেন, এইটা কি চ্যালেঞ্জিং হবে কিনা? আচ্ছা, পোস্টাল ভোটিংটা চ্যালেঞ্জিং হবে কেন? এটা আমাদের পৃথিবীর অনেক দেশে আছে, এটা মানে ব্যবস্থা করাটা খুব কঠিন কোনো ব্যাপার নয়। ফলে এটা আমরা আলোচনার খুব গুরুত্বপূর্ণ মনে করি না, আমরা এটাকে বাস্তবায়ন করাটার দিকে গুরুত্ব দিতে চাই। আমি দুটা পার্টে ভাগ করে আলোচনা করতে চাই। একটা দেখুন, এই যে নির্বাচনী ডামাডোলটা একটা তৈরি হচ্ছে, খুবই ভালো যে একটা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা হয়েছে, কিন্তু পাশাপাশি এমন কিছু অস্থিরতা তৈরি করা হচ্ছে, তখন মানুষ আবার সন্দেহ তৈরি হয়। একদিকে নির্বাচনের ঘোষণা, আর একদিকে এই ধরনের অস্থিরতাকে প্রশ্রয় দেওয়া। তাহলে সরকারের আসলে ইন্টেনশন বা অ্যাটেনশনটা কোন দিকে? এটা হলো একটা দিক। 2 নম্বর হচ্ছে, গত কয়েকদিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে না, যে দেশের এখন 28% মানুষ দরিদ্র, আর প্রায় 9.5% মানুষ অতি দরিদ্র। তার মানে খেয়াল করে দেখুন, প্রায় 1,80,00,000 মানুষ অতি দরিদ্র হয়ে গেল, এবং যা পৃথিবীর প্রায় 50টা দেশ আছে যাদের জনসংখ্যা 2 কোটির কম, আর আমাদের 2 কোটির মতো মানুষ মানে হতদরিদ্র। আর যদি 28% মানুষ দরিদ্র ধরি, তাহলে প্রায় 5.25 কোটি মানুষ দরিদ্র। এই গত 1 বছরে 16টা সবজির দামের একটা হিসাব করে দেখিয়েছে যে প্রায় 26% দাম বেড়েছে। আমাদের একজন সচিব আছেন, তিনি বললেন যে দাম বেড়েছে কারণ বৃষ্টি বেশি হয়েছে। আবহাওয়া দপ্তর বলল এবার বৃষ্টি অন্য যে কোনো বছরের তুলনায় কম হয়েছে। সচিব সাহেব একটা মুখস্থ কথা বলে ফেলেন। তার মানে আগের নিয়মেই প্রশাসনগুলো চলছে, আগের নিয়মেই জনগণকে উপেক্ষা করার কথা চলছে। এই ধরনের প্রশাসন যারা দেশের দুর্নীতিটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না বা চাইছে না, যারা দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে চাইছে না বা পারছে না যদি বলি, আবার তারাই আবার গণতান্ত্রিক একটা নির্বাচন করার ক্ষেত্রে খুবই আগ্রহী হয়ে উঠবে, এটাও কিন্তু খুব বিবেচনা করার মতো। ফলে আমরা দেখতে চাই নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনটাকে সুষ্ঠু অবাধ করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন সেটা পরিষ্কার হওয়া দরকার। আর একটা বিষয় হওয়া দরকার যে ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে আমরা সবচেয়ে গ্রহণযোগ্য পথ হিসেবে এখন পর্যন্ত নির্বাচনটাকে মনে করি। আর একটা হচ্ছে যে জোর করে ক্ষমতা দখল করা, সেটা সামরিক অভ্যুত্থান, অথবা জোর করে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া, সেটা হচ্ছে গণ অভ্যুত্থান। আর বিপ্লব তো আর একটা প্রশ্ন, আমি ওটা হয়তো এই মুহূর্তে আমরা আলোচনায় আনলাম না। আমরা যদি নির্বাচন নিয়ে কথা বলি, তাহলে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আমরা পিসফুল ট্রানজিশন অর হ্যান্ড ওভার অফ পাওয়ার, সেটা যদি বলি, তাহলে নির্বাচনের মাধ্যমে সম্ভব। এটা আমাদের গত 1.5 বছরে এর মানসিক প্রস্তুতি রেখে নেওয়া উচিত ছিল না? কিন্তু গত 1.5 বছর আমরা নির্বাচন কমিশনের কাজের চাইতেও অনেক বেশি ব্যস্ত ছিলাম এমন বিতর্কমূলক ইস্যুগুলো, যে ইস্যুগুলো অনেক দিন আমাদের চলতে হবে। আমি ধরি, ধরুন, বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে, এই কথা বলে যে কেউ এখন মাঠে নামে এবং সরকার যদি তাকে আবার প্রশ্রয় দেয়, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? সরকার তো নির্বাচন তারিখ ঘোষণাই করে। হ্যাঁ, না আমি বলছি না, তখন হচ্ছে 2 ধরনের। আমি একটু শেষ করে এটাই যে একদিকে যদি এক হাতে দেয়া আর এক হাতে নেয়া, এরকম একটা কথা আছে না। একদিকে নির্বাচনের ঘোষণাও হলো, আবার এগুলোকেও প্রশ্রয় দেওয়া হলো, তাহলে কিন্তু একটা জটিল পরিস্থিতিও তৈরি হতে পারে। আমরা একদম শেষ দিকেই আছি। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, এই প্রসঙ্গে তো অবশ্যই আপনার মতামত বলবেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বললেন যে এটা আসলে একটা সুসংবাদই, যে আমরা আসলে নির্বাচনের একটা রোডম্যাপ পেয়েছি, মানে নির্বাচন হতে যাচ্ছে, জনমনে কিন্তু আমরা জানি আমাদের দেশের দীর্ঘতম সময় একটা ফ্যাসিস্ট সরকার ছিল, একদিনে বা হঠাৎ করে আসলে এই সমস্যার সমাধানগুলো করাটা অনেক চ্যালেঞ্জিং। তাহলে এই যে একটা সুসময়ের একটা সুবাতাস যে আমাদের নির্বাচন হতে যাচ্ছে, হয়তো আমাদের জনগণের যে স্বার্থ অধিকারের জায়গাগুলো গণতান্ত্রিক সরকার সে সমাধান করবে, এটা কি সুসংবাদ? আপনি কি মনে করছেন? না, আমার তো ভিন্ন মত পোষণ করার কোনো কারণ, আমার পার্টির মহাসচিব যে স্টেটমেন্ট করেছেন সেটা তো ভেরি মাচ আমি একমত। আমি আপনাকে বলতে, গত সপ্তাহে যখন নির্বাচন কমিশন যে মানে যে কথিত রোড ম্যাপ, মানে একটা এখন তো ম্যাপ মুভ একটা ব্যাপক আলোচিত আর কি এই শব্দগুলো, তো এই মানে পথ নকশা ঘোষণা করার আগে গত সপ্তাহতেই আমি আমার নির্বাচনী এলাকায় মুন্সিগঞ্জ 2 আসনে সেখানে নির্বাচনী পদযাত্রা করেছি। তো সুতরাং জনগণ কিন্তু একটা নির্বাচনী মুডে আছে। সম্ভাব্য প্রার্থী যারা আছেন তারা তাদের নির্বাচনী এলাকাতে তারা তাদের কাজ করছেন, ভোটারদের কাছে যাচ্ছেন,
বার্তা পৌঁছে দিচ্ছেন, নির্বাচনের জন্য মানুষ উন্মুখ হয়ে আছেন। কারণ বিষয়টা তো অনেক বছর, প্রায় 1.5 দশক ধরে মানুষ তো ভোট কেন্দ্রে যায় না, ভোট দিতে পারে না। তো এখন নির্বাচন নিয়ে কোনো সংশয়ের কোনো ব্যাপার ছিল না। এটা রাজিকুজ্জামান রতন যেটা বললেন যে কেউ বলছেন যে এটা ছাড়া হবে না, ওটা ছাড়া হবে না, ইত্যাদি ইত্যাদি। যেদিন প্রধান নির্বাচন বা যেদিন প্রধান উপদেষ্টা যখন সরকারিভাবে রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে যখন তিনি মানে জানিয়ে দিলেন দেশবাসীকে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, তো এটা মোটামুটি সেদিন থেকে প্রশাসন, আমি মনে করি প্রশাসন নড়ে চড়ে মানে বসেছে, তারা প্রস্তুতিও নিয়েছে। হ্যাঁ, এটাও ঠিক যে কারোর মধ্যেও যে কথাগুলো আছে, কথাগুলোর মধ্যে এখন হচ্ছে আসলে দেখার বিষয় যে নির্বাচন কমিশন এই রোডম্যাপটি বাস্তবায়নে কি কি পদক্ষেপ। কোনো কারণ নেই, জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত, সরকার নির্বাচনের জন্য তার সরকারের তরফ থেকে দৃঢ় প্রত্যয় আছে। আমি মনে করি দেশ নির্বাচনের দিকে এগুচ্ছে, নির্বাচনের দিকে অগ্রসর। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে রাজিকুজ্জামান রতন এবং মজিদ রহমান মঞ্জু, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের RICL জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। নিশ্চয়ই অন্য কোনো রাজনৈতিক ইস্যু এবং ঘটে যাওয়া যে ঘটনাগুলো নিয়ে পরবর্তীতে নিশ্চয়ই আপনাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।